আজকের আমাদের আলোচ্য বিষয় কার্যকারণ সংক্রান্ত প্রসক্তি সম্পর্কিত মতবাদ। অর্থাৎ দর্শনে কার্যকারণ সম্পর্কিত দুটি মতবাদ রয়েছে, একটি হলো প্রসক্তি মতবাদ, আরেকটি হলো নীতিনিয়ত বা সতত সংযোগবাদ। প্রথমে আমরা প্রসক্তি মতবাদটি নিয়ে আলোচনা করব। প্রসক্তিটি কি? অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে একটি অনিবার্য, অবশ্যম্ভাবী, পূর্বতঃসিদ্ধ ও সার্বিক সম্পর্ক রয়েছে। এতগুলো সম্পর্কের নামই হলো প্রসক্তি সম্পর্কিত মতবাদ। এই মতবাদটি মূলত লৌকিক ধারণা থেকে গ্রো করেছে এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক লক এবং জর্জ বার্কলেও এই মতবাদকে গ্রহণ করে নিয়েছেন। তাহলে প্রসক্তি সম্পর্কিত মতবাদটি বুদ্ধিবাদী দার্শনিক সম্প্রদায়ের মতবাদ। এই মতবাদের আলোচ্য বিষয়বস্তুগুলি হল কারণ নামক যে ঘটনাটি কার্য নামক আরেকটি ঘটনাকে ঘটায়, সেটি হল সহ অবস্থানের একটি সম্পর্ক। অর্থাৎ দুটি ঘটনা পাশাপাশি ঘটে। মেঘ দেখলে আমরা কি অনুভব করি? বৃষ্টি হবে, হোক চাই না হোক, আমরা একটা অনুভব করে নিই, তাই না? তারপর এই পয়েন্টটাকে আমরা বলি কার্যকারণ সম্পর্কে একটি অনিবার্য সম্পর্ক। অর্থাৎ সূর্য উঠেছে, আলো হবেই। এবার যদি হঠাৎ করে ঝড়ে মেঘ চলে আসলো হঠাৎ করে, তাহলে কিন্তু আমরা আলো পাবো না। কিন্তু সূর্য উঠেছে এবং আলো পাবো, এই ধারণাটা স্বাভাবিক, তাই তো? তাহলে কার্যকারণ সম্পর্কিত এই যে মতবাদটা আমরা আলোচনা করছি, প্রসক্তি সম্পর্কিত মতবাদ, সেখানে আমরা দেখলাম কারণ এবং কার্য দুটি ঘটনার মধ্যে সহ অবস্থিতির সম্পর্ক রয়েছে, অনিবার্যতা রয়েছে, তাই তো? এবং এই যে ঘটনাটি, এটি সার্বিক মানে স্বাভাবিক। অর্থাৎ আমরা দেখলাম মেঘ নামক ঘটনাটি একটি বিশেষ ঘটনা এবং বৃষ্টি নামক আরেকটি ঘটনাটাকে ঘটাবে। বোঝা গেল? এইটুকু বোঝা গেল যে কার্যকারণ সম্পর্কিত আমরা যে প্রসক্তি মতবাদটি আলোচনা করছি, সে প্রসক্তির কতগুলো পার্ট, সেই পার্টের মধ্যে আমরা 3টি পয়েন্ট আলোচনা করে নিলাম। এবারে আমরা পরের পয়েন্ট বলি। এ পয়েন্টটি হলো কারণ এবং কার্যের মধ্যে একটি পূর্বতঃসিদ্ধ মনোভাব লুকিয়ে রয়েছে। অর্থাৎ কারণ কার্য সম্বন্ধ হলো পূর্বতঃসিদ্ধ, অর্থাৎ আগে থেকে সেটা ঠিক করা ছিল। আমরা দেখেছি আগে শীতকালে শৈত্যতা অনুভব হয়, বর্ষায় ভিজে যাই, তাহলে বর্ষাকাল বৃষ্টি হলে ভিজব। গ্রীষ্মকালে প্রচণ্ড রৌদ্রে ঘাম হয়, তাই তো? মানে পূর্বতঃসিদ্ধ মানে কি আগে ভাগে অতীতে এই ঘটনাটা, অর্থাৎ গ্রীষ্মের তাপ দগ্ধতা আমাদের ঘাম ঝরিয়েছে, অতএব এটা বর্তমানেও হবে, ভবিষ্যতের উপর নির্ভরশীল। তারপরের পয়েন্টটা আমরা যাই। তারপরের পয়েন্টটা হলো কারণের মধ্যে কার্যের একটা অনিবার্যতা রয়েছে। অর্থাৎ কারণের প্রকৃতির মধ্যে, স্বভাবের মধ্যে আমরা কার্যের স্বভাবটা খুঁজে পাই। যেমন বরফে হাত দিলে আমরা কি অনুভব করি? ঠান্ডা। তাহলে বরফের মধ্যে শৈত্যতা বা শীতলতা বা ঠান্ডা অনুভূতি রয়েছে লুকিয়ে। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। তাহলে আগুন নামক ঘটনাটি পুড়িয়ে দিচ্ছে, আগুনে হাত দিলে এটা হচ্ছে কারণ।
কার্য হলো কি? হাত পুড়বে অবশ্যই। তাহলে এটা হচ্ছে কি, এই কারণের মধ্যে, আগুনের মধ্যে আমরা কি দেখছি? তার আগুনের স্বভাবের মধ্যে পুড়ে যাওয়া যে ফলাফলটা, কার্যটা আমরা প্রত্যক্ষ করছি। তারপর পয়েন্টে বলি, কারণকে যদি আমরা হেতু বাক্য বলি, অর্থাৎ কারণের হেতু ওই ঘটনাটি ঘটেছে, তাহলে যেটি ঘটেছে কার্য, তাকে আমরা সিদ্ধান্ত বাক্য বলবো। কেমন? যেমন যদি আমরা বলি, একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি যে সূর্য পূর্ব দিকে উঠেছে, সূর্য পূর্ব দিকে সূর্য উঠেছে, তাহলে তার আলো বিকিরিত হবে, বিকরণ হবে এবং পশ্চিমে সে অস্ত যায়। তখন আলোটা কেমন হবে? সকালের মতন অত স্নিগ্ধ উজ্জ্বলতা থাকবে না। তাহলে সূর্য উঠলে আলো প্রকাশ পায়, আর অস্তমিত গেলে কি হয়? আধার নেমে আসে, অর্থাৎ আলোর প্রাঞ্জলতা, উজ্জ্বলতা কমে যায়। তার মানে কি সূর্য ডুবে গেল মানে কি সেদিনের মতো লুকিয়ে গেল? নয়, পৃথিবী ঘূর্ণায়মান। সে ঘূর্ণতার মধ্যে যখন তার পেছনের দিকটা সামনে চলে এসেছে, তখনই আমরা বলে থাকি সূর্য ডুবে গেল। আচ্ছা, সূর্য কি ডুবে যায়? যায় না। তাহলে আমাদের এবারের বক্তব্যের শেষ অংশে আমরা চলে আসি যে প্রসক্তি সম্বন্ধ, এই যে মতবাদ কারণ কার্য সংক্রান্ত, সেটি পূর্বাপর সম্পর্ক, অনিবার্য সম্পর্ক, পূর্বত সিদ্ধ এবং অবশ্যম্ভাব, আবশ্যিক, এই সমস্ত ওয়ার্ডগুলোর সম্মিলিত রূপই হলো প্রসক্তি। তাহলে আমরা এই মতবাদটা যে গ্রহণযোগ্য না বর্জনীয়, সেটা নিয়ে এবার আলোচনা করি, মানে সমালোচনার প্রথমেই আমরা বলতে পারি যে এই প্রসক্তি মতবাদটি লৌকিক মতবাদ, অর্থাৎ সাধারণ মানুষের চিন্তাভাবনা থেকে এটা গ্রো করেছে। তাই এটি অভিজ্ঞতাবাদী দার্শনিকদের দ্বারা কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছে। প্রথমত আমরা দেখি যে কারণ এবং কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক আছে। মানে কারণ থাকলে কার্য হবেই, মেঘ করলে বৃষ্টি হবে, কিন্তু এমনও তো সময় দেখা গেছে মেঘ হয়েছে, বৃষ্টি হয়নি। হয়েছে কিনা বলো, তোমরা বিচার করো। তাহলে প্রথম যে সমালোচনাটা আমরা বললাম, যে পয়েন্টের কথা, যে প্রসক্তি মতবাদটি সমালোচনার সম্মুখীন হয়েছে, তার মধ্যে অনেক ত্রুটি দেখা গেছে। অর্থাৎ যুক্তিটি, ওই মতবাদীর যে যুক্তিগুলি তারা খাড়া করেছেন দার্শনিকগণ, তাদের যুক্তির মধ্যে, বক্তব্যের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। প্রথম ত্রুটিটা কি? অনিবার্যতা হচ্ছে প্রসক্তি মতবাদের একটি পয়েন্ট। তা অনিবার্য কারণ অনিবার্য কার্যকে ঘটাবে, কিন্তু তা তো সবসময় হয় না। দ্বিতীয়ত যদি আমরা বলি, কারণের মধ্যে, অর্থাৎ কারণ নামক ঘটনার মধ্যে কার্য নামক যে ফলাফলটি লুকিয়ে আছে, সেই স্বভাবটা সবসময় এক নাও হতে পারে। যেমন ধরো, জল পান করলে তৃষ্ণা নিবারিত হয়, তাই তো? তাহলে জল একটি তরল পদার্থ, তৃষ্ণা হচ্ছে শারীরিক একটি চাহিদা। তাহলে জলকে বিশ্লেষণ করো, ওর মধ্যে কি তৃষ্ণা নিবারণের কোনো কারণ পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না, তাই তো? জল পান করলে তৃষ্ণা নিবারণ হয়, এটা ঠিক। তৃষ্ণা পেলে আমরা জল খাই, আবার জল খেলে আমাদের তৃষ্ণা নিবারিত হয়, এটা বাস্তব সত্য। কিন্তু দেখো, জলের স্বভাবের মধ্যে কি আমরা তৃষ্ণা নিবারণের স্বভাবটি খুঁজে পাবো? তা তো নয়। যতক্ষণ না আমরা জল খাচ্ছি ততক্ষণ পর্যন্ত জলকে আলাদা সামনে রেখে দাও, দেখে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে? হবে না তো।
বোঝা গেল এই পয়েন্টটা। পরের পয়েন্ট বলি আমরা, এটা একটা বলা হয় পূর্বাপর সম্পর্ক। তাহলে পূর্বাপর সম্পর্ক মানে কি, পূর্বে যা হয়েছে তা পরেও তাই হবে, এরকম তো অনেক নাও হতে পারে। যেমন বিষ পান করলে মৃত্যু হয়, যেটা ঠিক। বিষ পান করেছে কিন্তু মৃত্যু হয়নি, এটাও কিন্তু দেখা গেছে, বেঁচে গেছে, মরতে মরতে বেঁচে গেছে। সাপে কাটলে মানুষ মরে, সাপে কেটেছে মানুষ মরেনি, এমন হয়েছে। তাহলে এই যে মৃত্যু নামক ঘটনাটি শুধু কি সাপে কাটলেই হয়, বিষ পান করলেই হয়, তা তো নয়। অন্য কারণের পরিপ্রেক্ষিতেও মৃত্যু হয়। আবার এই কারণগুলোতে মৃত্যু হয় এটা যেমন সত্য, এই কারণগুলোতে মৃত্যু ঘটেনি এটাও সত্য। বোঝা গেল? তারপর দেখো যে কার্যকারণ যে সম্পর্কটার মধ্যে একটা অনিবার্য শর্ত রয়েছে, তাও কিন্তু নয় সব সময়, কিন্তু তাই একে গ্রহণ করা যাবে না। অতীতে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতেও যে হতে বাধ্য তা আমরা বলতে পারি না। আবার দেখো, কারণ আর কার্যকে, অর্থাৎ হেতুকে, কারণ আর হেতুকে আমরা এক করে ফেলেছি। কিভাবে করে ফেলেছি? মানে করে ফেলা হয়েছে এই প্রসূক্তি মতবাদে। যেমন ধরো রাম দুশ্চিন্তা করছিল, তাই হয়তো সকালে সে নির্দিষ্ট কোনো কাজ করতে পারেনি, ভুলে গেছে। তো দুশ্চিন্তার কারণ কি রামের ভুলে যাওয়াটা আর কি কার্য না? তো এই দুটোই তো কারণ, ভুলে যাওয়াটাও কারণ, দুশ্চিন্তাটা করাও কারণ। বুঝে গেল? তাহলে আমরা কি বলবো, যে সমালোচনা যেভাবে হচ্ছে এই যে কার্যকারণ সংক্রান্ত প্রসক্তি মতবাদটি আমরা বিভিন্ন দিক থেকে সমালোচনার সম্মুখীন হতে দেখেছি, এবং করেছেন কারা? অভিজ্ঞতাবাদী দার্শনিকগণ, তাই তো? কিন্তু এটা ঠিক, কার্যকারণ সম্পর্কটা ছিল, আছে, থাকবে। মানে কোনো ঘটনা ঘটলে তার যে একটা নির্দিষ্ট কারণ থাকে সেটার বাস্তব, কিন্তু সেটা যে সর্বদাই প্রসক্তি সম্পর্কিত মতবাদের দ্বারা আচ্ছাদিত তা কিন্তু নয়। অর্থাৎ কারণ ও কার্যের যে সম্পর্কটা সেটা চিরসত্য। কারণ জগতে কোনো কিছুই, কোনো কার্যই কারণ ছাড়া করতে পারে না, কিন্তু তাদের অর্থাৎ প্রসূক্তিবাদীদের যে মতবাদটা তারা খাড়া করেছেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য হলো না। অর্থাৎ প্রসক্তি সংক্রান্ত মতবাদটি যে চিরসত্য তা আমরা মেনে নিতে পারলাম।